আলেকজান্ডার ডুমাস রচিত উপন্যাস থ্রি মাস্কেটিয়ার্স। আজকে শুনছেন তৃতীয় পর্ব। মাই লর্ড, মাদমোয়াজেল, শতবার মাফ চেয়েছি আমি, বিনয়ের সাথে বলল দাঁড়তা। আমি ভালোবাসি ওকে মাই লর্ড, সে কারণে হঠাৎ আপনার সাথে দেখে ঈর্ষায় জ্বলে উঠেছিলাম। আমাকে ক্ষমা করুন, জীবনের ঝুঁকি নিয়ে হলেও আমি সাহায্য করতে চাই আপনাকে। কি করতে হবে বলুন? দাঁড়তায়ের মুখে ভালোবাসি কথাটা শুনে একটু উসকুস করে উঠল কনস্ট্যান্স, আর বাকিংহাম মৃদু হেসে হাত বাড়িয়ে দিলেন দাঁড়তায়ের দিকে। সাহসী লোক তুমি, তোমার প্রস্তাব আমি গ্রহণ করছি। 20 পা পেছন থেকে অনুসরণ করো আমাদের। যদি মনে হয় কেউ চিনে ফেলেছে আমাদের, সঙ্গে সঙ্গে খুন করবে তাকে। খোলা তলোয়ারটা বগলের নিচে রেখে অনুসরণ করে চলল দাঁড়তায়া। কিছুক্ষণের ভেতরে প্রাসাদে পৌঁছে গেল কনস্ট্যান্স আর ডিউক। বড় ফটকের সঙ্গে লাগানো ছোট একটা দরজা দিয়ে পড়ল ভেতরে। আর দাঁড়ালো না দাঁড়তায়া, দ্রুত পায়ে চলতে লাগলো ফারকন ক্যাভারের দিকে। সেখানে পৌঁছে দেখলো পার্থোস আর আরামিস অপেক্ষা করছে ওর জন্য। দু বন্ধুকে বলতে শুরু করলো সন্ধ্যা থেকে এ পর্যন্ত যা যা ঘটেছে সব। ডিউককে নিয়ে প্রাসাদে ঢুকলো কনস্ট্যান্স। কোনো বাধার মুখোমুখি হতে হলো না। ওকে সবাই চেনে, আর ডিউক পরে আছেন মাস্কেটিয়ারের পোশাক। সবাই ভাবলো রাতের পাহারাদারদের কেউ হবে। উঠান পেরিয়ে ডিউককে পথ দেখিয়ে নিয়ে চলল কনস্ট্যান্স। চাকরদের ব্যবহারের একটা দরজার সামনে গিয়ে দাঁড়ালো। আস্তে ঠেলা দিতেই খুলে গেল দরজাটা। ভেতরে ঢুকলেন ডিউক, পেছন পেছন কনস্ট্যান্স। নিশ্ছিদ্র একটা অন্ধকার কামরা। দরজা বন্ধ করে ডিউকের হাত ধরল কনস্ট্যান্স। এখানে কোথায় কি আছে ওর মুখস্থ, সুতরাং কোথাও ধাক্কা না খেয়ে ডিউককে নিয়ে পৌঁছলো একটা সিঁড়ির উপরে উঠে ডান দিকে মোড় নিল। সামনে দীর্ঘ বারান্দা, শেষ মাথায় আরেকটা সিঁড়ি, 2-3টে ধাপ মাত্র। ধাপ কটা নেমে একটা তালাবদ্ধ দরজার সামনে দাঁড়ালো কনস্ট্যান্স। চাবি বের করে তালা খুলল, তারপর ডিউককে ঠেলে দিল ভেতরে। টিমটিমে একটা লণ্ঠন জ্বলছে ঘরে। এখানে থাকুন মাই লর্ড, বলল ও, কেউ একজন আসবেন। বেরিয়ে গেল কনস্ট্যান্স। যাওয়ার আগে তালা মেরে দিল দরজায়। বন্দি হলেন ডিউক। অবশ্য ভয় পেলেন না। প্রাণের ঝুঁকি নিয়ে এ ধরনের কাজ জীবনের প্রথম করছেন না তিনি। একটু আগে মেয়েটাকে কাছ থেকে জানতে পেরেছেন। মিথ্যে খবর পেয়ে ইংল্যান্ড থেকে ছুটে এসেছেন তিনি। পুরো ব্যাপারটাই কার্ডিনালের ফাঁদ। প্যারিসে পা দেওয়ার সঙ্গে সঙ্গে ফাঁদে আটকে গেছেন ডিউক। জানেন না এ ফাঁদ থেকে প্রাণ নিয়ে বেরোতে পারবেন কিনা। এক্ষুনি প্যারিস তো বটে, ফ্রান্স ছেড়ে পালানো উচিত তার। কিন্তু ফ্রান্সের রানীর জন্য তার ভালোবাসা এত গভীর যে অন্তত একবার তাকে না দেখে পালাতে রাজি হননি তিনি। রানীও জানেন ডিউকের এই বিপদের কথা, কিন্তু যখন জেনেছেন তার সঙ্গে দেখা না করে কিছুতে ফ্রান্স ছেড়ে যাবেন না বাকিংহাম, তখন কনস্ট্যান্সকে পাঠিয়েছিলেন গোপনে থেকে প্রাসাদে নিয়ে আসার জন্য। এদিকে রানীর জন্মশত্রু কার্ডিনাল গুপ্তচর মারফত খবর পেয়ে যান ওই পরিকল্পনার। সঙ্গে সঙ্গে কনস্ট্যান্সকে ধরিয়ে নিয়ে যাওয়ার আদেশ দেন তিনি, যাতে ডিউককে খবর দিতে না পারে সে। আটক অবস্থা থেকে কোনো মতে নিজেকে মুক্ত করে কনস্ট্যান্স ছুটে যায় চাচার বাসায়, আটকা পড়ে সেখানে। পরে দাঁড়তায়ের সাহায্যে মুক্তিলাভ করে ডিউককে নিয়ে এসেছে প্রাসাদে। তালাবদ্ধ ঘরটায় চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন বাকিংহাম। তারপর ধীরে ধীরে গিয়ে দাঁড়ালেন একটা আয়নার সামনে। মাস্কেটিয়ারের পোশাকে দারুণ দেখাচ্ছে তাকে। এমনিতেই চমৎকার দেখতে তিনি। পুরো ইংল্যান্ড আর ফ্রান্সের সেরা সুপুরুষ হিসেবে গণ্য হতে পারেন অনায়াসেই। এখন মাস্কেটিয়ারের পোশাকে আরও সুপুরুষ লাগছে। আয়নায় নিজের চেহারার দিকে তাকিয়ে মুচকে একটু হাসলেন তিনি। এমন সময় খুলে গেল দরজা। এক মহিলা ঘরে ঢুকলেন। আয়নায় মহিলার প্রতিবিম্ব দেখে অস্ফুট একটা শব্দ বেরোলো বাকিংহামের গলা দিয়ে। মহিলা আর কেউ নয়, রানী স্বয়ং। ঘুরে দাঁড়ালেন ডিউক। আগে প্রতিবার যেমন হয়েছে, এবারও রানীর সৌন্দর্যের সামনে বিমূঢ় হয়ে গেলেন তিনি। 26 বছর বয়স এখন রানীর। চোখগুলো পান্নার মতো উজ্জ্বল, সবুজ ছোট মুখটায় গোলাপি আভা, মখমলের মতো কোমল আর মসৃণ ত্বক, ঘন বাদামি চুল কুণ্ডলি পাকিয়ে নেমে এসেছে কাঁধের কাছে। এগিয়ে এলেন রানী। হাঁটু গেড়ে বসে পড়লেন বাকিংহাম। রানীর হাত তুলে নিয়ে আলতো করে ছোঁয়ালেন ঠোঁটে। নিশ্চয় শুনেছ আমি খবর দিইনি তোমাকে? নিঃশ্বাস বন্ধ করে বললেন রানী। হ্যাঁ, জবাব দিলেন ডিউক। তবে এ পর্যন্ত আশায় কোনো ক্ষতি হয়নি আমার। তোমাকে দেখতে পেলাম। এবার একটু গলা চড়ালেন রানী। তুমি কি বুঝতে পারছো না তোমার জীবন এবং আমার সম্মান দুটোই ঝুঁকি নিয়েছো তুমি? আমি তো আসতাম না। আমার সাথে তোমার আর কখনো দেখা হওয়া উচিত নয়, এটুকু বলবার জন্য শুধু এলাম।
3 বছরের ভেতর মাত্র 4 বার দেখা হয়েছে আমাদের। এমএনের বাগানের সেই সন্ধ্যার কথা মনে পড়ে না তোমার? লাল আভা ছড়িয়ে পড়ল রানীর গালে। সে অনেকদিন আগের কথা। আমি তখনও রাজনীতির যুবকাষ্টে বলি হয়নি। ওই সন্ধ্যার কথা আর কখনো তুমি উচ্চারণ করবে না। কিন্তু আমি তো সেদিনের কথা মুহূর্তের জন্য ভুলতে পারি না। উঠে দাঁড়ালেন বাকিংহাম। সে রাতে তুমি আমাকে ভালোবেসেছিলে। হয়তো হয়তো দ্বিধার সাথে দুঃখ মেশানো স্বরে বললেন রানী। কিন্তু সেটা অতীতের কথা। যেদিন গেছে তা কি আর কখনো ফিরে আসে? এখন আমি ফ্রান্সের রানী। যাই হোক, এক্ষুনি এই দেশ ছেড়ে চলে যেতে হবে তোমাকে, নইলে সমূহ বিপদ, তোমারও আমারও। তুমি যাও, মিনতি করছি আমি, তুমি যাও। হ্যাঁ, যাব আমি, কিন্তু একটা শর্ত আছে। তোমার স্মৃতিচিহ্ন হিসেবে কিছু একটা দিতে হবে আমাকে। এমন কিছু যা একান্তই তোমার নিজের, এমন কিছু যা তুমি পরো। আংটি হতে পারে, হার হতে পারে, যা আমি পরে থাকতে পারবো। তোমার কাছ থেকে অনেক দূরে বসে ওটা আমি দেখব, তোমার কথা স্মরণ করব। অমন কিছু যদি দেই, তুমি চলে যাবে ইংল্যান্ডে এক্ষুনি, শপথ করে বলছি। একটু অপেক্ষা করো তাহলে, আমি আসছি। ঘর থেকে বেরিয়ে গেলেন রানী। ফিরে এলেন প্রায় সঙ্গে সঙ্গে। এখন তার হাতে রয়েছে গোলাপ কাঠের তৈরি সুন্দর কারুকাজ করা ছোট্ট একটা বাক্স। বাকিংহামের দিকে এগিয়ে দিলেন সেটা। এটা নিয়ে যাও, বললেন তিনি। আমার কথা মনে করে পড়ো। আগ্রহের সঙ্গে বক্সটা নিলেন বাকিংহাম। দ্বিতীয়বারের মতো হাঁটু গেড়ে বসলেন রানীর সামনে। তুমি কথা দিয়েছ চলে যাবে, উদ্বেগের সাথে বললেন রানী। হ্যাঁ, কথা দিলে আমি কথা রাখি। তোমার হাতটা, তারপরে আমি চলে যাব। অনিচ্ছা সত্ত্বেও এগিয়ে দিলেন রানী। চোখ দুটো বন্ধ। সেই হাতে আলতো করে চুমু খেলেন বাকিংহাম। তারপর উঠে দাঁড়ালেন। আমি আবার আসবো তোমার কাছে, সারা দুনিয়া যদি উল্টে ফেলতে হয় তবু, বলে আর দাঁড়ালেন না ডিউক। বেরিয়ে গেলেন ঘর ছেড়ে। বারান্দায় যেতেই দেখা পেলেন কনস্ট্যান্সের প্রাসাদের বাইরে তাকে পথ দেখিয়ে নিয়ে গেল সে। ফ্রান্সের ভয়ঙ্করতম কারাগার বাস্তিল। এই বাস্তিলেই মাটির নিচে এক অন্ধকার কুটুরিতে আটকে রাখা হয়েছে মসিয়া বোনাসিউকে। পুরো 2 রাত একদিন পার হয়ে গেছে। দ্বিতীয় দিন সকালে তার কানে গেল হুড়কো টানের আওয়াজ। বাইরে থেকে দরজা খুলছে কেউ। ঘরের তৈরি একটা বিছানায় শুয়েছিল বেচারা। কাঁপতে কাঁপতে উঠে বসল। একজন রাজপুরুষ আর 2 রক্ষী ঢুকল কারাগারে। এসো আমার সঙ্গে, শীতল গলায় আদেশ করল রাজপুরুষ। কাঁপুনি আরও বেড়ে গেল বোনাসিউর। কোনো রকমে উঠে হাঁটতে লাগলো রাজপুরুষের পেছন পেছন। হাঁটু দুটো বাড়ি খাচ্ছে একটার সাথে আরেকটা। পাথরের সিঁড়ি বেয়ে উপরে নিয়ে যাওয়া হলো তাকে। পাথরের একটা বারান্দা পার হলো, তারপর উঠান পেরিয়ে অন্য একটা বারান্দায়। সামনে দরজা, বন্ধ দরজা খুলল এক রক্ষী। অন্যজন বোনাসিউকে ঠেলে ঢুকিয়ে দিল কামরার ভেতর। নিচেও একটা ঘর, একটা টেবিল আর একটা চেয়ার ছাড়া কোনো কিছুর আসবাব নেই। একজন পুলিশ কর্মকর্তা বসে আছে চেয়ারটায়, টেবিলের উপর ঝুঁকে লিখছে কি যেন। বন্দিকে টেবিলের সামনে রেখে নিয়ে গেল রক্ষীরা। মুখ তুলে চাইল কর্মকর্তা। লম্বা মুখ লোকটার, খাড়া নাক আর কুতকুতে অথচ শেয়ালের মতো তীক্ষ্ণ একজোড়া চোখ। মোসে বোনাসিউ, কড়া গলায় শুরু করলো সে। রাজদ্রোহের অভিযোগ আনা হয়েছে তোমার বিরুদ্ধে। থরথরে কেঁপে উঠল বোনাসিউর সারা শরীর। হুজুর, কাঁদো কাঁদো গলায় বলল সে, এই কথা সত্যি নয়। সত্যি নয়? ভুরু কুচকে উঠল কর্মকর্তার, গলার স্বর তীক্ষ্ণ। আমার পরামর্শ যদি শোনো তো বলি, যা জানো ঠিক ঠিক বলে ফেলো। কার্ডিনালকে ভীষণ রাগিয়ে দিয়েছ তুমি। আমি যা যা জানি সব বলবো হুজুর, আপনি আমার মা বাপ। আর একটু হলেই কেঁদে ফেলবো বোনাসিউ। দয়া করে জিজ্ঞেস করুন যা জানতে চান, ঈশ্বরের দোহাই সত্যি কথা বলবো। বেশ, তাহলে আগে বলো, তোমার ভাইজি কোথায়? আমি জানি না হুজুর, কারা যেন ধরে নিয়ে গেছে ওকে। হ্যাঁ, কিন্তু গতকাল পালিয়েছে সে। হুজুর, ও যদি পালিয়ে থাকে সেটা আমার দোষ নয়, আমি শপথ করে বলতে পারি। বেশ, বুঝলাম। তাহলে বলো, মোসে দার্তার কাছে কেন গিয়েছিলে? আমার ভাইজিকে খুঁজে দেওয়ার কথা বলতে। আমি ভেবেছিলাম ওকে খুঁজে বের করার অধিকার আমার আছে। যদি ভুল ভেবে থাকি মাফ করে দেন। তোমার ভাইজিকে গ্রেফতার করা হয়েছিল মোসে বোনাসিউ, পরে পালায়ও। আর আবার ওকে গ্রেফতার করার জন্য লোক পাঠানো হয়, কিন্তু যাদের পাঠানো হয়েছিল তাদের সাথে যুদ্ধ করে ওকে ছিনিয়ে নিয়ে গেছে দার্তা, এবং লুকিয়ে রেখেছে কোথাও।
সৌভাগ্যক্রমে তারপরই দার্তায়কে গ্রেফতার করেছি আমরা। এখনই ওকে দেখার সুযোগ পাবে তুমি। ঘাড় ফিরে রক্ষীদের দিকে তাকালো কর্মকর্তা। মোসিয়ে দার্তায়কে নিয়ে এসো। 1 কি 2 মিনিট পর অ্যাথোসকে নিয়ে ফিরে এলো রক্ষীরা। তাকে দেখে চোখ বিস্ফোরিত হয়ে গেল বোনাসিওর। এ কে? বিস্ময় ফেটে পড়ল সে। এ তো দার্তায়া নয়। একবার এর মুখে একবার ওর মুখে তাকাতে লাগলো কর্মকর্তা। দার্তায়া নয়? তাহলে এ কে? আমি কি করে বলবো? যে সময় আমাকে গ্রেফতার করা হয় তার একটু আগে মোসিয়ে দার্তায়ের ঘরে প্রথম ওকে দেখি, কিন্তু ওর নাম ধরে ডাকতে শুনিনি কাউকে। অ্যাথোসের দিকে স্থির হলো এবার কর্মকর্তার দৃষ্টি। তোমার নাম কি? অ্যাথোস। তাহলে কেন বলেছিলে দার্তায়া? ওহো, আমি কখনো বলিনি আমার নাম দার্তায়া। একজন আমাকে জিজ্ঞেস করে তুমি কি মোসিয়ে দার্তায়া, জবাবে আমি বলি তাই মনে হয় তোমার। আর কিছু বলার সুযোগই পাইনি। ব্যাস, রক্ষীরা সব চিৎকার করে উঠল। তারা একেবারে নিশ্চিত আমিই দার্তায়া। ওদের সাথে তর্ক করার প্রবৃত্তি হয়নি আমার। এর চেয়ে অনেক কম বয়স দার্তায়ার, উত্তেজিতভাবে বলল বোনাসিও। আমি ওর বাড়িওয়ালা, আমি জানি না। হো, তা ঠিক, বিড়বিড় করল পুলিশ কর্মকর্তা। পুরো ব্যাপারটা কেমন গোলমেলে লাগছে তার কাছে। এমন সময় এক দূত এসে একটা চিঠি দিল কর্মকর্তার হাতে। চিঠি পড়ে মুখ তুলে তাকালো কর্মকর্তা হতভম্ব দৃষ্টি চোখে। এখন আরও গোলমেলে ঠেকছে ব্যাপারটা। কিছুক্ষণ চুপ করে রইল সে। ধীরে ধীরে ক্রূর হয়ে উঠল চোখের দৃষ্টি। তোমার ভাইজি তোমাকে ভয়ানক বিপদের মধ্যে নিয়ে ফেলেছে মোসিয়ে বোনাসিও, অবশেষে বলল সে। যদি তেমন খারাপ কিছু করে থাকে, হাত কচলাতে কচলাতে কাপা গলায় বলল বোনাসিও, ওকে আর কখনো ঘরে জায়গা দেব না আমি। ওকে আমার হাতে তুলে দিয়ে যেদিন ওর বাপ মা মারা যায় সেদিনে আমি বুঝেছিলাম ভোগাবে মেয়েটা। এমন নির্বোধের মতো কথা বলতে শুনে তীব্র বিরক্তিতে নাক কুঁচকে উঠল অ্যাথোসের। আমাকে আর যদি দরকার না হয়, বলল সে, পাঠিয়ে দাও অন্য কোথাও। তোমার এই বোনাসিও লোকটা ভীষণ বিরক্তিকর। নিছক বেড়াতে বেড়াতে গিয়েছিলাম দার্তায়ের বাসায়, আর গ্রেফতার করা হলো আমাকে। আমি দাবি জানাচ্ছি এক্ষুনি ছেড়ে দেওয়া হোক আমাকে। তোমার ভালোর জন্যই বলছি। আমাকে যেদিন ধরা হয়েছে সেদিন সন্ধ্যায় মোসিয়েদা ট্রেভের বাসায় দাওয়াত ছিল আমার। অন্তত 20 জন গণ্যমান্য লোক সেখানে দেখেছিলেন আমাকে। তাদের ভেতর মোসিয়ে দে লুক লা ট্রেমোলেও ছিলেন। বিশ্বাস না হলে জিজ্ঞেস করে দেখতে পারো মোসিয়েদা ট্রেভেকে। এত বড় বড় লোকের নাম শুনে ঢোক গেল কর্মকর্তা। দুশ্চিন্তা ফুটে উঠল চোখে। আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই মোসিয়ে, অবশেষে বলল সে। আপনাকে মুক্তি দেওয়া হচ্ছে। সঙ্গে সঙ্গে কামরা থেকে বেরিয়ে গেল অ্যাথোস। এবার রক্ষীদের দিকে ফিরল কর্মকর্তা। মোসিয়ে বোনাসিওকে তার কুঠুরিতে নিয়ে যাও, ওর সাথে আরও কথাবার্তার দরকার আছে। আবার সে মাটির নিচে অন্ধ কুঠুরিতে নিয়ে আসা হলো বোনাসিওকে। দিনের বাকিটা সময় কেঁদে আর বিলাপ করে কাটালো সে। রাত প্রায় 9টার দিকে কয়েকজন রক্ষী এসে ঢুকলো কুঠুরিতে। তাদের পেছনে একজন রাজপুরুষ। এসো আমার সাথে, আদেশ করলো রাজপুরুষ। বিনা বাক্যবে নির্দেশ পালন করলো বোনাসিও। এখনো ফুসফুস করে কাঁদছে সে। উঠানে নিয়ে যাওয়া হলো তাকে। একটা গাড়ি দাঁড়িয়েছিল, সামনে পেছনে 2 জন করে ঘোড়সওয়ার রক্ষী। গাড়িটায় তোলা হলো তাকে। পাশে বসলো রাজপুরুষ। বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হলো দরজায়। চলতে শুরু করলো গাড়ি। ফাঁসি দিতে নিয়ে যাওয়া হচ্ছে ভেবে জ্ঞান হারিয়ে ফেলল বোনাসিও। বাস্তিল থেকে বেরিয়ে প্যারিসের এ রাস্তা ও রাস্তা হয়ে রু দে বাজেফ্যাতের এক বাড়ির সামনে এসে থামল গাড়ি। 2 জন রক্ষী টানা হ্যাচড়া করে বের করলো বোনাসিওকে। ইতিমধ্যে জ্ঞান ফিরে পেয়েছে সে, কিন্তু অবস্থার বিশেষ উন্নতি হয়নি। যতটা জীবিত তার চেয়ে বেশি মৃত মনে হচ্ছে তাকে। বই আর মানচিত্র ভর্তি আলমারিতে ঠাসা একটা ঘরে নিয়ে যাওয়া হলো তাকে। ফায়ার প্লেসে কাঠ পড়ছে। সামনে দাঁড়িয়ে মাঝারি উচ্চতার এক ভদ্রলোক। অন্তর্ভেদী দৃষ্টি তার চোখে। সরু লম্বাটে মুখ, ধূসর রঙের গোফে দাড়ি। এক হাতে বোঝা এক বোঝা কাগজ। তীক্ষ্ণ চোখে কিছুক্ষণ বোনাসিওকে দেখলেন তিনি, তারপর মগ্ন হয়ে গেলেন হাতের কাগজগুলো। আবার যখন মুখ খুলে তাকালেন, বেশ কয়েক মিনিট পেরিয়ে গেছে ততক্ষণে। কেউ বোনাসিও? জিজ্ঞেস করলেন তিনি। জি হুজুর, জবাব দিল রাজপুরুষ। তোমরা এবার যাও, বাইরে অপেক্ষা করো। রক্ষীদের নিয়ে চলে গেল রাজপুরুষ। রাজদ্রোহের অভিযোগ আনা হয়েছে তোমার বিরুদ্ধে, ধীরে ধীরে বলে গেলেন ধূসর চুলওয়ালা ভদ্রলোক। তোমার ভাইজি আর বাকিংহামের ডিউকের সাথে মিলে রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র পাকাচ্ছ তুমি। হুজুর, আমি কসম খেয়ে বলছি এর কিছুই আমি জানি না, কাদো কাদো স্বরে বলল বোনাসিও।
ডিউকের কথা বলতেই শুনেছি আমার ভাইজিকে, কিন্তু কি বলতে শুনেছ? ও বলছিল কার্ডিনাল রিশলিও নাকি মিথ্যে খবর দিয়ে বাকিংহামের ডিউককে ফ্রান্সে ডেকে এনেছেন। ডিউক আর রানী দুজনকে নাকি এখন ঘায়াল করতে পারবে কার্ডিনাল। এই কথা বলেছ? আশ্চর্য দেখালো ভদ্রলোকের চেহারা। তারপর ধীরে ধীরে রাগ ফুটে উঠল সেখানে। জি জি, তোতলাতে তোতলাতে কোনো রকমে বলল বোনাসেও। অবশ্য আমি ওকে বলেছি যেখানে যাই শুনে থাকুক না কেন ও ভুল শুনেছে। তাছাড়া আর মহান কার্ডিনাল। চুপ, গর্ধব কোথাকার। তুমি জানো কে ধরে নিয়ে গেছিল তোমার ভাইজিকে? না হুজুর, তবে একজনকে আমার সন্দেহ হয়। তোমার ভাইজি যে পালিয়েছে তা তুমি জানো? জি হুজুর, কারাগারে আসার পর শুনেছি। এবার তোমার ভাইজি সম্পর্কে দু চার কথা বলো দেখি। ওকে যখন রাজপ্রাসাদ থেকে আনতে যেতে তখন কি সোজা বাড়ি চলে আসতে তোমরা? খুবই কম হুজুর। প্রতিদিনই দেখতাম বাইরে কিছু না কিছু কাজ ওর রয়েছে, বিশেষ করে রানীর পোশাকের জন্য কাপড় সরবরাহ করে যারা তাদের সঙ্গে। দুজনের কোথায় থাকে তারা? একজন রুদা ভগিরার্ড, অন্যজন ৭৫ রুদা লা হার্পে। এই বাড়িগুলোর ভেতরে কখনো গিয়েছ? না হুজুর, আমি দরজায় দাঁড়িয়ে থাকতাম, ভাইজি একা ভেতরে যেত। ও যে একা ভেতরে যেত কারণ হিসেবে কি বলতো? কিছুই না, ও আমাকে দাঁড়াতে বলতো, আমি দাঁড়িয়ে থাকতাম। কেন যাচ্ছে কি করছে ও নিয়ে খুব ভাবিনি কখনো। কিছুক্ষণ চুপ করে রইলেন ধূসর ভদ্রলোক। এরপর রূপার ঘণ্টা তুলে নিয়ে বাঁচালেন। ঘরে ঢুকলো সে রাজপুরুষ। কাউন্ট দ্য রশেফোর্ডকে ডাকো এক্ষুনি, বললেন তিনি। জি মহানুভব, কুর্নিশ করে বলল কর্মকর্তা। মহানুভব, ভাবল বোনাসেও। কেমন যেন শূন্য শূন্য মনে হচ্ছে তার বুকের ভেতরটা। এ নিশ্চয়ই কার্ডিনাল নিজে। বেফাস কিছু বলে বসিনি তো? যথাযোগ্য সম্মান দেখিয়েছি তো? কয়েক সেকেন্ড পরে কালো চুলওয়ালা এক লোক ঢুকলো ঘরে। এই তো, উত্তেজিতভাবে চেঁচে উঠল বোনাসেও। এই লোকই হুজুর। কে? তীক্ষ্ণ গলায় জিজ্ঞেস করলেন কার্ডিনাল। আমার ভাইজিকে ধরে নিয়ে গিয়েছিল। দ্বিতীয়বার ঘণ্টা বাজালেন কার্ডিনাল। আবার ঘরে এলো রাজপুরুষ। নিয়ে যাও ওকে, বোনাসের দিকে ইশারা করে বললেন রিশালেও। যতক্ষণ না ডাকি ততক্ষণ নিয়ে বসিয়ে রাখো রক্ষীদের কাছে। না হুজুর, মহানুভব না, কাতর গলা চিৎকার করলো বোনাসেও। ভুল হয়ে গেছে আমার, ইনি অন্য লোক। ওই লোকের সাথে কোনো মিল নেই এর চেহারায়। নিয়ে যাও গর্ধবটাকে, সংক্ষিপ্ত নির্দেশ কার্ডিনালের। বোনাসিউকে নিয়ে বেরিয়ে গেল রাজপুরুষ। কালো লম্বা চুলওয়ালা লোকটা সাগ্রহে এগিয়ে এলো কার্ডিনালের দিকে। দেখা করেছে ওরা? রুদ্ধশ্বাসে বলল সে। কারা? রানী আর ডিউক। কোথায়? প্রাসাদে। ঠিক জানো তুমি? একদম ঠিক মহামান্য কার্ডিনাল। কে দিল খবরটা? আমাদের বন্ধু মাদাম দ্য ন্যালয়। আগে কেন দেয়নি খবরটা? ইচ্ছে করে নাকি ঘটনাক্রমে জানি না, সারাক্ষণ ওকে ব্যস্ত রেখেছিল রানী। এই যাত্রা আমরা হেরে গেলাম মনে হচ্ছে। ঠিক আছে, প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতে হবে। ঠিক কী কী ঘটেছিল বলো দেখি। মাদাম দ্য ন্যালয় বলেছে 12:30টার দিকে রানী যখন শোয়ার ঘরে তখন কেউ একজন তার দর্জির কাছ থেকে একটা রুমাল নিয়ে আসে। ওটা দেখে কেমন ফ্যাকাশে হয়ে যায় রানীর চেহারা এবং বলে ওঠে, একটু অপেক্ষা করুন ভদ্রমহিলারা, 10 মিনিটের মধ্যে ফিরে আসছে আমি। কথা বলার সময় কাঁপছিল তার গলা, বেশ উত্তেজিত দেখাচ্ছিল। যা হোক, 10 মিনিটেরও বেশ পরে ফিরে এলো রানী। সোজা সাজসজ্জার ঘরে ঢুকলো। ছোট্ট একটা বাক্স নিয়ে চলে গেল। আবার পরের বার যখন ফিরে আসে বাক্সটা ছিল না তার হাতে। বাক্সে কী ছিল তা জানে মাদাম ন্যালয়? জিজ্ঞেস করলেন রিশালিও। হ্যাঁ, রানীর জন্মদিনে রাজা যে উপহার দিয়েছিলেন হীরের সেই স্টাডগুলো, এক ধরনের অলংকার। রানী ওটা দিয়েছে বাকিংহামকে? মাদাম দ্য ন্যালয় 100 ভাগ নিশ্চিত এ ব্যাপারে। কোথায় লুকিয়ে আছে বাকিংহাম জানো? না, অনেক চেষ্টা করে খুঁজে বের করতে পারেনি আমার লোকেরা। আমি বোধহয় জানি, অন্তত আন্দাজ করতে পারছি। 10 জন রক্ষিণী রওনা হয়ে যাও এক্ষুনি। 25 রুদা ভগিরার এবং 75 রুদা লা হার্প বাড়ি দুটো তল্লাশি চালিয়ে দেখো। পেলে কি গ্রেফতার করবো ডিউককে? পাওয়ার সম্ভাবনা খুবই কম, এতক্ষণে কেটে পড়েছে নিশ্চয়ই। তবু নিশ্চিত হতে হবে আমাদের। হ্যাঁ, পেলে অবশ্যই গ্রেফতার করবে। দ্রুত পায়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল রাশেফোর্ড। তৃতীয়বারের মতো ঘণ্টা বাজালেন কার্ডিনাল। সে রাজপুরুষে ঘরে ঢুকলো। বন্দিকে নিয়ে এসো।
আদেশ করলেন কার্ডিনাল। না হুজুর, বোনাসিউকে নিয়ে আসা হলো আবার। মিথ্যে কথা বলছো তুমি, কঠোর গলায় বললেন কার্ডিনাল। না না হুজুর, আহত গলায় বললেন বোনাসিউ। কাপড় সরবরাহকারীদের সাথে দেখা করতে যেত না তোমার ভাইজি, ও যেত বাকিংহামের ডিউকের সাথে দেখা করতে। হুজুর হয়তো ঠিকই বলেছেন, কিন্তু আমি বুঝতে পারিনি একবারও। দু একবার সন্দেহ হয়েছে, ওকে বলেছিও সে কথা। রানীর কাপড় সরবরাহ করে যারা, তাদের বাড়িতে নিশ্চয় নাম ফলক থাকবে, কিন্তু কখনো আমাকে পাত্তা দেয়নি ও। হেসে উড়িয়ে দিয়েছে আমার কথা। আপনি সবই জানেন হুজুর, আর জানেন বলেই তো আপনি মহানুভব, মহান কার্ডিনাল। অদ্ভুত একটা হাসি ক্ষণিকের জন্য খেলা করে গেল কার্ডিনালের ঠোঁটে। বোনাসিওর দিকে হাত বাড়িয়ে দিলেন তিনি। আমি তোমাকে ভুল বুঝেছিলাম বন্ধু, আসলে তুমি খুবই গণিলু। আপনি আমার হাত ধরলেন হুজুর, চিৎকার করে উঠল বোনাসিও। আপনার মতো মহান একজন লোক আমাকে বন্ধু বলে ডাকলেন? হ্যাঁ বন্ধু, হ্যাঁ, বললেন কার্ডিনাল। মিছিমিছি সন্দেহ করা হয়েছিল তোমাকে, খুবই অন্যায় করা হয়েছে তোমার ওপর। সোনার মুদ্রা ভর্তি একটা থলে এগিয়ে দিলেন তিনি বোনাসিওর দিকে। এই সামান্য উপহারটুকু গ্রহণ করো, তোমার উপর যে অন্যায় করা হয়েছে তার ক্ষতিপূরণ। আর হ্যাঁ, তোমার সাথে যে দুর্ব্যবহার করা হয়েছে তার জন্য ক্ষমা চাইছি আমি। জি হুজুর। বিস্ময়ে হা হয়ে গেছে বোনাসিওর মুখ। নিশ্চয় আপনি রসিকতা করছেন আমার সাথে? আহ বোনাসিও, তোমাকে আর অত বিনয় দেখাতে হবে না। এসো, ধরো থলেটা। আমার সম্পর্কে যে খারাপ ধারণা হয়েছে তোমার, আশা করি তা মুছে ফেলতে পারবে মন থেকে। হুজুর, আপনার হাত স্পর্শ করতে পেরে আমি যথেষ্ট সম্মানিত বোধ করছি। তার উপর উপহার, এত আনন্দ, এত সম্মান আমি রাখবো কোথায়? আচ্ছা, এখন তাহলে এসো, আশা করি আবার দেখা হবে আমাদের। প্রায় মাটিতে মাথা ঠেকিয়ে কুর্নিশ করল বোনাসিও। পেছন হেঁটে পৌঁছল দরজা পর্যন্ত, তারপর চিৎকার করে উঠল, মহামন্দ কার্ডিনাল দীর্ঘজীবী হন। এরপর ঘুরে বেরিয়ে গেল সে কামরা থেকে। মুখে মৃদু হাসি নিয়ে শুনলেন কার্ডিনাল, তারপর মনোযোগ দিলেন টেবিলের উপর রাখা কাগজের স্তূপটার দিকে। ঘণ্টা খানেক পর কাউন্ট দ্য রোশেফোর্ড ঢুকল ঘরে। কী খবর? উৎসুক কার্ডিনালের গলা। দেরি হয়ে গেছে, জবাব দিল রোশেফোর্ড। ভেগেছে ডিউক। ঠিক আছে, প্যারিসে না পাওয়া যাক, লন্ডনে পাওয়া যাবে ওকে। রানী এখনও টের পায়নি, তার গোপন কথা জেনে ফেলেছে আমরা। সুতরাং ওদিক থেকে নিশ্চিন্ত। একটা চিঠি লিখে দিচ্ছি এখনই, ইংল্যান্ডে পাঠানোর ব্যবস্থা করো। একটা কাগজ টেনে নিয়ে খসখস করে লিখে ফেললেন তিনি। মিলাডি, বাকিংহামের ডিউক পরবর্তী প্রথম যে বলনাচ অনুষ্ঠানে উপস্থিত থাকবে, তুমিও সেখানে হাজির হবে। 12টা হিরে লাগানো একটা স্টাড পড়বে সে তার ডাবলেটে। যতটা সম্ভব কাছে যাবে ওর, এবং 2টো হিরে কেটে নেবে। কাজটা শেষ হওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব খবর দেবে আমাকে। 9 দিন পর লন্ডনের ছাপাওয়ালা একটা চিঠি পেলেন কার্ডিনাল। ছোট্ট চিঠি, এই কথাগুলো লেখা তাতে। হাতে পেয়েছে জিনিসগুলো, কিন্তু টাকার অভাবে লন্ডন ছাড়তে পারছি না। 500 স্বর্ণমুদ্রা পাঠান। ওগুলো পাওয়ার পর 4-5 দিনের ভেতর আমি প্যারিসে পৌঁছে যাব, মিলাডি। মৃদু হাসি ফুটে উঠল কার্ডিনালের ঠোঁটে। মনে মনে বললেন, এবার বুঝবে রানী রিশলেউকে সূত্র করে তোলার মজা। সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লেন তিনি। রাজার কাছে গেলেন, রাষ্ট্র পরিচালনার বিষয়ে টুকটাক আলাপ করলেন। তারপর একটু ইতস্তত করে বললেন, মহানুভব, আমি জানি আমাকে শত্রু মনে করেন রানী, কারণটা দুর্বোধ্য আমার কাছে। যদিও আপনি জানেন আমি সবসময় চেষ্টা করেছি তার মন জুগিয়ে চলতে, এমনকি কোনো কোনো ক্ষেত্রে আপনার বিপক্ষে গিয়ে হলেও। কিছুদিন ধরে আমার মনে হচ্ছে আপনাদের ভেতর যেন একটু দূরত্ব তৈরি হয়েছে। ব্যাপারটা বেশ ভাবেই তুলছে আমাকে। একটু থামলেন কার্ডিনাল, রাজার প্রতিক্রিয়া দেখলেন, তারপর আবার বললেন, আমার অধ্যত্ত ক্ষমা করবেন মহানুভব। আমি মনে করি এই অবস্থার বেশি দিন চলতে দেওয়া উচিত নয়। এই সামান্য দূরত্বই হয়তো বিরাট ফাটল হিসেবে দেখা দেবে একদিন। রাষ্ট্রের পক্ষে মঙ্গলজনক হবে না ব্যাপারটা। আমার ধারণা কিছু একটা করা উচিত আমাদের। বিস্মিত চোখে রাজা তাকালেন কার্ডিনালের দিকে। কি বলতে চাইছেন আপনি? রানীর সম্মানে একটা বলনাচ অনুষ্ঠানের আয়োজন করুন, কতখানি খুশি হবেন তিনি। উনি ভাবতে পারেন? নাচ ওর কত প্রিয় তা তো জানেন আপনি। বলনাচ অনুষ্ঠান? বিরক্ত কণ্ঠে বললেন রাজাল্লই। কিন্তু আপনি তো জানেন ওসব নাচানাচি একদম পছন্দ নয় আমার। মহানুভব, আমার মনে হয় সেজন্যই আরও বেশি খুশি হবেন রানী। উনি বুঝবেন আপনি পছন্দ করেন না এমন একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন শুধু তাঁরই কথা ভেবে। ওর জন্মদিনে যে হিরে স্টার্টগুলো দিয়েছিলেন সেগুলো পড়ার সুযোগ পাবেন উনি। আচ্ছা, ভেবে দেখি।
চিন্তিত গলায় বললেন রাজা। কোনো তারিখ ঠিক করেছেন নাকি অনুষ্ঠানের জন্য? মনে মনে দ্রুত একটা হিসাব করে নিলেন কার্ডিনাল। আজ সেপ্টেম্বরের 20 তারিখ, বললেন তিনি। শহরে গণ্যমান্য লোকেরা বিরাট এক উৎসবের আয়োজন করেছেন অক্টোবরের 3-এ। আমার মনে হয় ওই দিনটা সবচেয়ে উপযুক্ত হবে। উৎসবের দিন সন্ধ্যায় রানীকে বলবেন ওই হিরের স্টাডগুলো পরলে তাকে কেমন লাগে তা দেখতে চান আপনি, আর সেজন্য আয়োজন করেছেন অনুষ্ঠানের। দ্বিতীয়বারের মতো হিরের স্টাডগুলোর কথা উচ্চারণ করলেন কার্ডিনাল। রাজা খেয়াল করলেন ব্যাপারটা। আরও একটু চিন্তিত হলেন তিনি। ওগুলো পড়ার জন্য এত পিড়াপিড়ি করছে কেন রিশালেও? বেশ, বললেন লুই, এখনই রানীর সাথে দেখা করছি আমি। নিজের ঘরে একা বসেছিলেন রানী। রাজা তার পরিকল্পনার কথা জানালেন। শেষে বললেন, তোমার জন্মদিনে যে হিরের স্টাডগুলো দিয়েছিলাম, আমি চাই ওই দিন সন্ধ্যায় তুমি সেগুলো পরবে। ফ্যাকাশে হয়ে গেল রানীর মুখ। আতঙ্কিত চোখে তাকালেন স্বামীর দিকে। রানীর ভাবান্তর দৃষ্টি এড়াল না লুইয়ের। অবাক হলেন একটু। শুনেছ? জিজ্ঞেস করলেন তিনি। হ্যাঁ, শুনেছি, আমতা আমতা করে বললেন রানী। স্টাডগুলো পড়ছ অনুষ্ঠানের দিন? হ্যাঁ। আরও একটু বাড়ল রানীর মুখের ফ্যাকাশে ভাব। তাহলে ওই কথাই থাকলো, বলে ঘুরে দাঁড়ালেন রাজা। কবে হবে অনুষ্ঠানটা? খুব শীঘ্রই কোনো একদিন। আমি জিজ্ঞেস করব কার্ডিনালকে। তাহলে তুমি নাও, কার্ডিনালই চাইছে হিরে স্টাডগুলো পরে আমি অনুষ্ঠানে হাজির হই? হ্যাঁ, কার্ডিনাল চাইছে। শ্রদ্ধা জানানোর ভঙ্গিতে হাঁটু দুটো ভাঁজ করে একটু নত হলেন রানী। যতটা না শ্রদ্ধা জানানোর জন্য, তার চেয়ে বেশি হাঁটু দুটো কাঁপছে বলে। বেরিয়ে গেলেন রাজা। মাথা ভর্তি দুশ্চিন্তা নিয়ে বসে পড়লেন রানী। দুহাতে মুখ ঢেকে ভেঙে পড়লেন কান্নায়। বাকিংহাম লন্ডনে ফিরে গেছেন। এদিকে এমন বিশ্বাসী কোনো লোক নেই তার, যাকে পাঠাতে পারেন স্টাডগুলো ফিরে আনার জন্য। এখন কি করবেন তিনি? অনেকক্ষণ পর করুণায় বিগলিত মিষ্টি একটা গলা শুনতে পেলেন রানী। আপনার কোনো কাজে আসতে পারে আমি? চমকে ঘাড় ফেরালেন রানী। তার পেছন দাঁড়িয়ে আছে কনস্ট্যান্স বোনাসেও। রাজা যখন ঢোকেন তখন এই কামরার সঙ্গে লাগানো ছোট্ট একটা ঘরে ছিল। রানীর পোশাক গুছিয়ে রাখছিল। রানীকে কিছু বলার সুযোগ না দিয়ে কথা বলতে শুরু করেছিলেন রাজা, তাই বেরিয়ে আসতে পারেনিও। রাজার কথা শুনতে পেয়েছে সবই। দুশ্চিন্তা করবেন না, বলল, আমার মনে হয় এই বিপদে আপনাকে সাহায্য করার একটা পথ আমি করতে পারবো। আমার চোখের দিকে তাকাও, রানী বললেন। তোমাকে বিশ্বাস করতে পারি? হ্যাঁ মহারানী, হাঁটু গেড়ে বসে পড়ল কনস্ট্যান্স। আপনার সেবা করতে গিয়ে যদি মরতে হয় তাতেও আমি রাজি। হিরের স্টাডগুলো আমাদের ফেরত পেতেই হবে। বাকিংহামের ডিউককে ওগুলো দিয়েছেন আপনি, তাই না? হ্যাঁ। সেক্ষেত্রে কাউকে পাঠাতে হবে ডিউকের কাছে। আমাকে যদি বিশ্বাস করেন, পাঠানোর মতো লোক খুঁজে বের করতে পারবো আমি। স্টাডগুলো ফেরত চেয়ে মাত্র 2 কথা হলেও লিখে দিন, ডিউকের কাছে পাঠানোর ব্যবস্থা করছে। আমার শত্রুদের হাতে যেন পড়ে সেজন্যে? বিশ্বাস করুন আমাকে মহারানী, ওদের হাতে পড়বে না। আপনার চিরকুটটা আমার কাকার কাছে দেব। কেউ সন্দেহ করবে না ওকে। সত্যি কথা বলতে কি, উনি নিজেও জানবেন না আপনার চিঠি নিয়ে যাচ্ছেন। কনস্ট্যান্সের হাত ধরলেন রানী। ওর মুখের দিকে তাকালেন, যেন পড়তে চেষ্টা করছেন ওর হৃদয়ের কথা। হ্যাঁ, অবশেষে বললেন তিনি, তোমাকে বিশ্বাস করা যায়। তাহলে লিখে দিন চিঠিটা, সময় বয়ে যাচ্ছে। ঘরের এক কোণে রাখা ছোট্ট একটা টেবিলের দিকে এগিয়ে গেলেন রানী। কাগজ, কলম, কালি রয়েছে সেখানে। সত্যি সত্যি মাত্র 2টো কথা লিখলেন রানী। তারপর চিঠিটা সিলমোহর করে দিলেন কনস্ট্যান্সের হাতে। নিশ্চয় টাকাও লাগবে তোমার। আঙুল থেকে একটা আংটি খুলে দিলেন ওর হাতে। এটা নাও, দামি জিনিস। বিক্রি করে যা পাবে তা দিয়ে এক্ষুনি পাঠিয়ে দেবো। তো দাও তোমার কাকাকে। 1 ঘন্টার ভেতরে আপনার আদেশ পালিত হবে মহারানী। রানীর হাতে চুমু খেল কনস্ট্যান্স। চিঠিটা লুকিয়ে রাখলো তার বুকের কাছে পোশাকের নিচে। তারপর ডানায় ভর করে উড়া পাখির মতো হালকা পায়ে বেরিয়ে গেল রানীর ঘর ছেড়ে। 10 মিনিটের ভেতর কাকার বাসায় পৌঁছে গেল। 8 দিন পর দেখা দুজনের। এই যে এসেছেন মহারানী। ওকে দেখার সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল বোনাসেও। জানিস, 2 দিন দুরাত বাস্তিলের এক অন্ধ কুঠুরিতে আটকেছিলাম আমি। মাত্র 2 দিন দুরাত? নির্বিকার গলায় বলল কনস্ট্যান্স। ওটুকু সময় তো দেখতে দেখতে চলে যায়। কাকা, আমার জন্য একটা কাজ করতে হবে তোমাকে। ভেবো না এমনি এমনি, ভালো পারিশ্রমিক দেওয়া হবে। জিভ দিয়ে একবার ঠোঁট চাটল বোনাসেও। কত? ঠিক ঠিক বলতে পারবো না, তবে 1000 খানেক স্বর্ণমুদ্রা তো হবেই। এখন শোনো কাকা, কি করতে হবে? এক্ষুনি প্যারিস ছেড়ে যেতে হবে তোমাকে। আমি একটা চিঠি দেব, কোনো পরিস্থিতিতে যেন ওটা তোমার হাত ছাড়া কাজ ছাড়া না হয়। আর খেয়াল রাখবে, যার কথা বলে দেব
কেবল তার হাতে দেবে এটা, অন্য কাউকে নয়। কোথায় যেতে হবে আমাকে? লন্ডনে। লন্ডনে? ফাজলামোর জায়গা পাওনি? ওখানে কোনো কাজ নেই আমার। কিন্তু অন্যরা চাইছে তুমি ওখানে যাও। মহানা ফ্রান্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ তোমাকে পাঠাচ্ছেন। চিৎকার করবো না সেও। আবারও ষড়যন্ত্র পাকাচ্ছিস দেখছি। ভেবেছিস আমি কিছু জানি না? আমি সব জানি, বুঝলি? সব জানি। কার্ডিনাল নিজে আমাকে বলেছেন। কার্ডিনাল? তুমি কার্ডিনালের সাথে দেখা করছো নাকি? আমি দেখা করিনি, উনি লোক পাঠিয়েছিলেন আমার কাছে। গর্বে 10 হাত ফুলে উঠতে চাইছে বনসের বুক। শুধু তাই নয়, উনি আমাকে বন্ধু ডেকেছেন। কি বলছি শুনছিস? মহান কার্ডিনালের বন্ধু আমি। বন্ধুর জন্য সব কিছু সম্ভব আমি করব। কার্ডিনালের হয়ে কাজ করবে তুমি? ফিসফিস করে জিজ্ঞেস করলো কনস্ট্যান্স। রীতিমতো আতঙ্কিত বোধ করছো নিশ্চয়ই, আর সেজন্য ভালো পারিশ্রমিকও পাবো। ছোট্ট প্যাটমোটা একটা থলেতে চাপড় মারল বোনাসও। ছনছন করে শব্দ হতে কনস্ট্যান্স বুঝলো টাকা আছে ওর ভেতর। এটা কি জানিস? কার্ডিনাল উপহার দিয়েছেন আমাকে। এত নিচে নেমে গেছো তুমি কাকা? ফুঁসে উঠল কনস্ট্যান্স। রানীর বিরুদ্ধে যাবে তুমি? বেশ, আমি যা বলছি তা যদি না করো, রানীর আদেশে গ্রেফতার করাবো তোমাকে। যে বাস্তিলকে অত ভয় পেয়েছিলে, সে বাস্তিলে গিয়ে ঢুকবে আবার। ধূর্ত একটা চাউনি খেলা করে বেড়াতে লাগলো বোনাসের চোখে। মনে মনে ওজন করছে কার রাগটা বেশি ভয়ের কারণ হবে, কার্ডিনালের না রানীর। অবশেষে সিদ্ধান্তে পৌঁছল সে, কার্ডিনালের রাগটাই ভীতিজনক বেশি। পারিস তো কর না, বলল সে। সঙ্গে সঙ্গে আমি আবেদন জানাবো আমার বন্ধু মহান কার্ডিনালের কাছে। তো রানীর যে কী ক্ষমতা তা ভালোই জানা আছে আমার। এবার ভয় পেল কনস্ট্যান্স। অনেক বেশি বলে ফেলেছে সে। এক্ষুনি সতর্ক না হলে মুশকিল হবে। একটা দীর্ঘশ্বাস ফেলে কাঁধ চাকালো এবার। হ্যাঁ, বোধহয় ঠিকই বলেছ তুমি কাকা। রানীর বন্ধু হয়ে থাকার চেয়ে কার্ডিনালের বন্ধু হয়ে থাকা অনেক লাভজনক। যাকে যা বলছি তা নিয়ে আমাদের আলাপ না হয় ভালো। লন্ডনে গিয়ে কী করতে হবে সেটা অন্তত বলতে পারিস আমাকে। খবরটা জানতে পারলে কার্ডিনালকে জানিয়ে কিছু পুরস্কার হয়তো পাওয়া যাবে, এ আশায় বলল বোনাসেও। না, বিশেষ কিছু না, তাচ্ছিল্যের সাথে বলল কনস্ট্যান্স। মেইলি শখের ব্যাপার আর কি। রানীর শখ হয়েছে একটা বিশেষ জিনিস আনাবেন লন্ডন থেকে। আমি ওকে কথা দিয়েছিলাম আমি আনিয়ে দিতে পারবো। ব্যাপারটা মোটেও গুরুত্বপূর্ণ নয়, এরকম বোঝানোর জন্য কনস্ট্যান্স যত বেশি চেষ্টা করতে লাগলো, ততই বোনাসের মনে হতে লাগলো আসলেই ব্যাপারটা গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত ভাইজির কাছ থেকে আর কোনো কথা বের করতে না পেরে সে ঠিক করলো এক্ষুনি যাবে কার্ডিনালের কাছে এবং জানাবে লন্ডনে পাঠানোর জন্য একজন লোক খুঁজছে রানী। আমাকে একটু বাইরে যেতে হবে রে কনস্ট্যান্স, হঠাৎ বলে উঠল সে। আমার ধারণা ছিল না সন্ধ্যায় তুই এসে হাজির হবি। বুঝিস তো, ব্যবসার কাজ, আগে সময় ঠিক করা ছিল, এখনই যেতে হবে। তুই রাগ করবি না তো আমার ওপর? কী যে বলো কাকা, আমি রাগ করবো কেন? ব্যবসা না করলে খাওয়াবে কে তোমাকে? আবার কবে আসবে? আশা করছি সামনের সপ্তাহে ছুটি পাবো। তোমার এখানে এসে ছুটি কাটিয়ে যাব। বেশ বেশ, তুই বস, আমি যাই। সামনের সপ্তাহে আবার দেখা হবে। কোনো মতে হ্যাটটা নিয়ে দ্রুত বেরিয়ে পড়ল বোনাসেও। এবার কি করব মনে মনে বলল কনস্ট্যান্স। চোখ ফেটে পানি বেরিয়ে আসতে চাইছে ওর। পারলাম না কাজটা করতে। উল্টে এমন এক কাণ্ড করে বসেছি যে ওই গুপ্তচর্যের একজন হিসেবে ভাববেন আমাকে মহারানী। মৃদু টোকার শব্দ হলো কাঠের ছাদে। আর একটু হলেই খাঁচা ছেড়ে বেরিয়ে আসতে চাচ্ছিল কনস্ট্যান্সের হৃৎপিণ্ড। মুখ তুলে তাকালো ছাদের দিকে। একটা গলা ভেসে এলো উপর থেকে। মাতমহাজল বোনাসেও, গলির দিকে ছোট দরজাটা খোলো, আমি আসছি। এক মুহূর্ত ভাবল কনস্ট্যান্স। আশার আলো ঝিলিক দিয়ে উঠল চোখে। দাঁড়তের গলা চিনতে অসুবিধা হয়নি। মাতমহাজেল, ঘরে ঢুকতে ঢুকতে বলল দাঁড়তে। আশা করি কিছু মনে করবে না। আমি বলতে বাধ্য হচ্ছি, ভীষণ বাজে লোক তোমার চাচা। আমাদের সব কথা তুমি শুনেছ? উৎসুক গলায় জিজ্ঞেস করল কনস্ট্যান্স। প্রতিটা শব্দ। কি করে? এমন একটা উপায়ে যার কথা আমি একাই কেবল জানি। মৃদু হাসল দাঁড়তা। তোমার আর কার্ডিনালের রক্ষীদের ভেতর যে কথাবার্তা হয়েছিল তাও এই একই উপায়ে শুনেছিলাম। একটু আগে যা শুনেছ তাতে কি বুঝেছ? রানী তার হয়ে লন্ডন যাওয়ার জন্য একজন লোক চান। লোকটাকে হতে হবে নিবেদিত প্রাণ, সাহসী এবং বুদ্ধিমান, তাই তো? আমি মনে করি 3টের মধ্যে অন্তত 2টো গুণ আছে আমার। আমাকে পাঠাতে পারো। বিশেষ কিছু আমি বলিনি, তারপরে এতদূর বুঝে ফেলেছ? চিন্তিত শোনালো কনস্ট্যান্সের গলা। তাহলে কাকাও নিশ্চয় বুঝেছে। তার মানে তাড়াহুড়ো করে
বেরিয়ে গেল কার্ডিনালকে খবর দেওয়ার জন্যেই। সত্যি যাচ্ছে তা একটা কাণ্ড করে ফেলেছি। কাকার মনটা আগে জেনে নেওয়া উচিত ছিল। এখন একটাই মাত্র উপায় আছে, তুমি তুমি উদ্ধার করতে পারো আমাকে, রানীকে। তোমাকে বিশ্বাস করে সব কথা বলছি, শোনো। একে একে সব কথা বলে গেল কনস্ট্যান্স। বাকিংহামের ডিউকের সাথে রানীর প্রেম, গোপনে দেখা করা, হিরের স্টার্ট দেওয়া, সেগুলো পরে বলনাচ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য রাজার নির্দেশ, সব। ওর কথা শেষ হতেই বুক টান করে দাঁড়ালো দাঁড়তে। নিশ্চিত থাকতে পারো মাদমোয়াজেল, কাজ শেষ করার আগে যদি ধরা পড়ে যায় মরবো, তবু একটা কথা বলবো না শত্রুকে। এক্ষুনি লন্ডনের পথে রওনা হয়ে যাচ্ছে আমি। এক্ষুনি রওনা হবে? কি করে? তোমার বাহিনী, ক্যাপ্টেন ছাড়বে তোমাকে? ওহো, তাই তো, ভালো কথা মনে করে দিয়েছ। হ্যাঁ, ছুটি নিতে হবে। তবে ভেবো না মোসেদা ট্রেভের কাছে যাব আমি, উনি সব ব্যবস্থা করে দেবেন। আরেকটা কথা, সম্ভবত টাকা নেই তোমার কাছে, তাই না? ইতস্তত করে বলল কনস্ট্যান্স। আর হ্যাঁ হ্যাঁ, তা অবশ্য নেই, মৃদু হাসল দাঁড়তে। তাহলে এই আংটিটা রাখো, রানীর জিনিস এটা, বিক্রি করে যা পাও নিয়ে নিও পথ খরচের জন্য। এগিয়ে গিয়ে একটা আলমারি খুলল কনস্ট্যান্স, সামনে পেল কাকার সে ছোট্ট প্যাটমোটা টাকার থলেটা। এটাও সঙ্গে রাখো। থলেটা দাঁড়তার হাতে দিতে দিতে বলল। কার্ডিনালের? সশব্দে হেসে উঠল দাঁড়তা। বেশ মজা, যা হোক, কার্ডিনালের টাকায় রানীকে উদ্ধার করা। সফল হয়ে যদি ফিরতে পারো কৃতজ্ঞ হয়ে যাবেন রানী। কোনো পুরস্কার চাই না আমি, বলল দাঁড়তা। আমাদের রানীর সেবাই কিছু। চুপ, দাঁড়তাকে থামিয়ে দিয়ে বলল কনস্ট্যান্স। কি? কারা যেন কথা বলছে রাস্তায়। কান খাড়া করলো দাঁড়তা। তাই তো, গলাটা মনে হচ্ছে কাকার। হ্যাঁ, ঠিক ধরেছি। তাড়াতাড়ি করো। কনস্ট্যান্সের হাত ধরে টানলো দাঁড়তা। তোমার কাকা এসে যদি দেখে এখনও তুমি এখানে, তার উপর যোগ হয়েছে আমি, মুশকিলে পড়ে যাব দুজনেই। দ্রুত গলির দিকের দরজাটার কাছে টেনে নিয়ে গেল ও কনস্ট্যান্সকে। নিঃশব্দে ছিটকিনি খুলে ছায়ার মতো হালকা পায়ে বেরিয়ে গেল দুজন। পা টিপে টিপে সিঁড়ি বেয়ে উপরে উঠে পড়ল দাঁড়তায়ের ঘরে। ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল দাঁড়তায়া। জানালার সামনে গিয়ে দাঁড়ালো। কনস্ট্যান্সও গিয়ে দাঁড়ালো ওর পাশে। কপার সামান্য ফাঁক করে দেখলো ওরা এখনও রাস্তায় দাঁড়িয়েছে বোনাসিও। আলখেল্লাধারী এক লোকের সাথে আলাপ করছো। রাস্তার ও পাশে একটা বাড়ি থেকে এক চিলতে আলো এসে পড়লো আলখেল্লাধারীর মুখে। তড়াক করে লাফে উঠল দাঁড়তা। তলোয়ারের অর্ধেক খাপ বেরিয়ে এসেছে খাপ থেকে। দরজার দিকে ছুটল। আলখেল্লাধারী আর কেউ নয়, মিউংয়ের সেই লোকটা। কোথায়, কি করতে যাচ্ছ? চিৎকার করে উঠল কনস্ট্যান্স। সব পণ্ড করবে দেখছি। প্রতিজ্ঞা করেছি হত্যা করবো ওই লোককে, হিংস্র গলায় বলল দাঁড়তা। তোমার জীবন এখন রানীর জন্য নিবেদিত, নিচু অথচ দৃঢ় কণ্ঠে বলল কনস্ট্যান্স। তার নামে আমি নিষেধ করছি তোমাকে, অযথা কোনোরকম বিপদের মুখে ঠেলে দিও না নিজেকে। শোনো, আমার নাম শুনতে পেয়েছি, ওরা আমার সম্পর্কে আলাপ করছে। অনিচ্ছা সত্ত্বেও জানালার কাছে গিয়ে ফিরে এলো দাঁড়তা। আলখেল্লাদারিকে রাস্তার পাশে রেখে নিজের ঘরের দিকে এগিয়ে গেল বোনাসও। সামনের দরজা খুলে দেখলো ভেতরে, তারপর আবার চলে গেল আলখেল্লাদারির কাছে। নেও, বলল বোনাসও, প্রাসাদে ফিরে গেছে বোধ হয়। ঠিক জানো, বলল আগন্তুক। তোমার বাইরে যাওয়া নিয়ে কিছু সন্দেহ করেনি তোমার ভাইজি? হুঁ, খুশি খুশি গলায় বলল বোনাসও। সহজে বোকা বানিয়েছে ওকে। গর্ধব, দাঁড়তার কানের কাছে হিসিয়ে উঠল কনস্ট্যান্স। সে তরুণ মাস্কেটিয়ার কি বাড়িতে আছে? বোধ হয় না, জানালাগুলো বন্ধ দেখছি, আলোরও কোনো চিহ্ন দেখা দিচ্ছে না। তাহলে চলো তোমার ঘরে, বাইরের চেয়ে ওখানেই নিরাপদে কথা বলা যাবে। ইস, হতাশ গলায় বলল কনস্ট্যান্স। আর কিছু শুনতে পাবো না? ঠিক উল্টোটা, বলল দাঁড়তায়া। ভালো করে সব শুনতে পাবো এবার। ঘরের মাঝামাঝি জায়গায় মেঝে থেকে 3-4টে তক্তা উঠে ফেলল, বিছিয়ে দিল একটা গালিচা। হাঁটু গেড়ে বসে কান ঠেকাল গালিচায়। হাতের ইশারায় ডাকলো কনস্ট্যান্সকে। এগিয়ে গেল কনস্ট্যান্স। দাঁড়তায়ের ভঙ্গি অনুকরণ করে বসে ও কান ঠেকালো গালিচায়। শুনতে পেল নিচ থেকে ভেসে আসছে কথাবার্তার আওয়াজ। যা বলছো বুঝে শুনে বলছো তো? ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে যে খবর দিয়েছি সেটা মূল্যবান, কি বলেন? মূল্যবান মানে? এর চেয়ে মূল্যবান আর কিছু হতে পারে না। তোমার উপর ভীষণ খুশি কার্ডিনাল। এখন বলো, কোনো নাম উল্লেখ করেছিল তোমার ভাইজি? না, শুধু বলেছিল খুব গুরুত্বপূর্ণ কারো একটা কাজ করে দেওয়ার জন্য লন্ডন যেতে হবে আমাকে। বোকার মতো তুমি না করলে কেন? যা বলে যেতে, যা বলতো শুনে যেতে, ভান করতে, যা বলে করবে। চিঠিটা তোমার হাতে পেতে তাহলে।
একবার ওটা হাতে পেলে সব কিছু পরিষ্কার জেনে ফেলতাম আমরা। এখনও সময় শেষ হয়ে যায়নি বোধ হয়, আগ্রহের সঙ্গে বলল বনাসও। প্রাসাদে গিয়ে আমার ভাইজিকে বলতে পারি। ভালো করে ভেবে দেখলাম চিঠিটা নিয়ে লন্ডন যাওয়া ঠিক হবে আমার জন্য। অতগুলো টাকা ছাড়বো কেন খামোকা? ব্যাস, তারপর চিঠিটা একবার হাতে পেলে সোজা নিয়ে যাব কার্ডিনালের কাছে। ভালো বলেছ, তাড়াতাড়ি যাও তাহলে। আমিও চাই। দেখি উপকূলের দিকে যে কটা পথ আছে সবগুলো চোখ রাখার জন্য সতর্ক করে দিতে হবে আমাদের লোকদের। লন্ডন পাঠানোর জন্য ইতিমধ্যে আর কাউকে জোগাড় করে থাকতে পারে ওরা। বেরিয়ে গেল অপরিচিত লোকটা। বিশ্বাসঘাতক, হিসিয়ে উঠল কনস্ট্যান্সের গলা। এ সময় ভয়ানক একটা আর্তচিৎকার বেরিয়ে এলো নিচ থেকে। মোসেও বনাসী আবিষ্কার করেছে উধাও হয়ে গেছে তার টাকার থলে। সর্বনাশ হয়ে গেছে, চোর চোর, চুরি করে নিয়ে গেছে। চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে গেল বনাসীও। ছুটতে লাগলো রাস্তা ধরে। ক্ষীণ হতে হতে একসময় মিলিয়ে গেল গলার আওয়াজ। এবার যেতে হয় আমাদের, বলল কনস্ট্যান্স। সাহস অবশ্যই দরকার বন্ধু, কিন্তু তার চেয়ে বেশি প্রয়োজন সতর্কতার। মনে রাখবে রানীর কাজ নিয়ে চলেছ তুমি, সুতরাং সাবধান। আশা করি রানীর কাজ আমি যোগ্যতার সাথে সম্পন্ন করব, কিন্তু তাতে তোমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা কি আমার হবে? কিছু বলল না কনস্ট্যান্স, কেবল মৃদু ঝিকমিকে এক টুকরো হাসি ফুটল তার মুখে। কয়েক সেকেন্ড পর দেখা গেল দীর্ঘ আলখেল্লা পরা, আলখেল্লা গায়ে চাপিয়ে ঘর থেকে বেরিয়ে আসছে দাঁড়টা, পেছনে কনস্ট্যান্স। ওর মুখে এখন হাসি লেগে আছে, চোখে এমন এক দৃষ্টি যা পরম নির্ভরতার সাথে প্রেমিকের দিকে তাকানোর সময় প্রেমিকার চোখেই কেবল দেখা যায়। রাস্তায় নেমে এলো ওরা। একটা মোড়ের কাছে এসে পরস্পরের কাছ থেকে বিদায় নিল দুজন। মোড় ঘুরে অন্ধকারে হারিয়ে গেল দাঁড়টা, আর কনস্ট্যান্স রাস্তার উপরেই হাঁটু গেড়ে বসে পড়ল। ঈশ্বর, ফিসফিস করে উচ্চারণ করলো ও, রানীকে বাঁচাও, আমাকে বাঁচাও। এক স্বর্ণকারের বাড়িতে গিয়ে কনস্ট্যান্সের দেয়া আংটিটা বিক্রি করলো দাঁড়টা। অনেক টানাহেস্টার পর 1000 স্বর্ণমুদ্রা বের করতে পারলো লোকটা সিন্দুক থেকে। তারপর সোজা মসিয়েদা ট্রেভের বাড়ি। গালকাটা লোকটার শেষ কথাগুলো পরিষ্কার শুনেছ। যত তাড়াতাড়ি সম্ভব সতর্ক করে দেওয়া হবে উপকূলে পথগুলো মোতায়েন রক্ষীদের, সুতরাং এক মুহূর্ত দেরি করার অবকাশ নেই। কার্ডিনালের সঙ্গে ট্রেভের সাপেনিউলের সম্পর্কের কথা ভালো করে জানে দাঁড়টা। ঠিক করলো সব কথা বলবে তাকে। সব শুনে ট্রেভিয়ে বললেন, তুমি একাই যেতে চাইছো? চিন্তিত তার কণ্ঠস্বর। হ্যাঁ, সেক্ষেত্রে উপকূলে পৌঁছানোর আগে মারা পড়বে তুমি। এ ধরনের দুঃসাহসিক কাজে কমপক্ষে 4 জনের যাওয়া উচিত, যাতে অন্তত একজনের নিরাপদে ফিরে আসতে পারে কাজ শেষে। অ্যাথোস, পার্থোস আর আরামিস যাবে তোমার সাথে। সম্ভব হলে তোমাদের কাজের লোকগুলোকেও সাথে নেবে, অবশ্য যদি তারা তলোয়ার বা পিস্তল চালাতে জানে। উজ্জ্বল হয়ে উঠল দাঁড়টার মুখ। ধন্যবাদ স্যার, বলল ও। আপনি স্যার, আপনার স্যার তুলনা হয় না। হয়েছে, এখন যাও, খুঁজে বের করো তোমার বন্ধুদের। আজ রাতের ভেতরে যাত্রার আয়োজন শেষ করে ফেলো। 1 ঘন্টার ভেতর তোমাদের ছুটি মঞ্জুরের চিঠি পৌঁছে যাবে অ্যাথোসের কাছে। তোমাদের যাত্রা সফল হোক। ছুটতে ছুটতে অ্যাথোসের বাসায় পৌঁছলো দাঁড়টা। অন্য 2 বন্ধুকেও পেয়ে গেল সেখানে। বন্ধুগণ, ঘোষণা করল, কিছুক্ষণের ভেতরেই আমরা লন্ডনের পথে রওনা হচ্ছি। আশ্চর্য হয়ে তাকালো 3 মাস্কেটিয়ার ওর দিকে, অবিশ্বাস 3 জনের দৃষ্টিতে। লন্ডনের পথে? চেঁচিয়ে উঠল পার্থোস। কি ঘোড়ার ডিম করবো আমরা সেখানে? ব্যাপারটা গোপনীয়, এই মুহূর্তে কিছুই বলতে পারবো না। আমার উপর বিশ্বাস রাখতে হবে তোমাদের। 4 জনকে 15 দিনের ছুটি দিয়েছেন মসিয়েদা ট্রেভিয়ে। এখন শুধু এটুকু শুনে রাখো, রানীর কাজে যাচ্ছি আমরা। কিন্তু বললেই তো আর হুট করে লন্ডন যাওয়া যায় না। ভ্রু কুঁচকে বলল পার্থোস। হাত খরচের জন্য টাকা পয়সার দরকার। মাসের শেষ, আমার পকেট খালি। আমারও সে অবস্থা, বলল আরামিস। আমারও, গলা মেলালো অ্যাথোস। টাকার থলেটা বের করে টেবিলের উপর ছুঁড়ে দিল দাঁড়টা। আমার পকেট ভরাই আছে, বলল ও। আমাদের যা লাগবে তার চেয়ে অনেক বেশি আছে ওই থলেতে। 4 জনে ভাগাভাগি করে নেব, কারণ শেষ পর্যন্ত হয়তো সবাই লন্ডনে নাও পৌঁছাতে পারি। কেন না কেন? কারণ হয়তো পথে আটকা পড়ে যাব কেউ কেউ। আমার বিশ্বাস কার্ডিনাল তার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করবে যেন আমরা উপকূল পর্যন্ত পৌঁছতে না পারি। বন্ধুরা, তোমাদের সতর্ক করে দেওয়ার প্রয়োজন বোধ করছি। কাজটা খুবই বিপজ্জনক, মারাও পড়তে পারে 2 একজন। মরি আর বাঁচি, কার্ডিনালের লোকদের এক হাত নেওয়ার সুযোগ পাওয়া যাবে। আর কি চাই? মৃদু হেসে বলল অ্যাথোস। তোমার সাথে যাচ্ছি আমি, দাঁড়টা। আমিও, বলল আরামিস। তোমরা আমার বন্ধু, বলল পার্থোস। আমি কি একা একা বসে থাকবো এখানে? আমিও যাচ্ছি তোমাদের সাথে। কখন রওনা হচ্ছে আমরা? জিজ্ঞেস করলো অ্যাথোস। এক্ষুনি, জবাব দিল দাঁড়টা। নষ্ট করার মতো একটা মিনিটও নেই হাতে। আমাদের 4 ভৃত্যকে সঙ্গে নেব আমরা। 4 জনই ভালো লোক, আমাদের ভালোবাসে, সাহসী।
আর মোটামুটি ভালোই চালায় তলোয়ার পিস্তল। আমার ধারণা লড়াই যদি বাধে বেশ সাহায্য করতে পারবে ওরা। এখন শোনো, কী জন্য যাচ্ছি আমরা। বিশেষ একজনকে একটা চিঠি পৌঁছে দিতে হবে। 3টে নকল করে নিলে সুবিধা হতো, প্রত্যেকের কাছে একটা করে রাখতে পারতাম, কিন্তু তা সম্ভব না। আমার কাছে যেটা দেওয়া হয়েছে সেটা সিলমোহর করা। এই যে দেখো, আমার ভেতরের পকেটে থাকছে চিঠিটা। পথে যদি আমি মারা পড়ি বা আহত হই, তোমাদের কেউ এটা নিয়ে এগিয়ে যাবে। এভাবে চলতে থাকবে। আমাদের যে কেউ লন্ডনে পৌঁছলেই চলবে। খামের উপর যে ঠিকানা লেখা আছে ওই ঠিকানায় পৌঁছতে হবে চিঠিটা। আসলে আমরা নয়, চিঠিটা লন্ডন পৌঁছানোর দিয়ে কথা। ঠিক আছে? ঠিক আছে, একসঙ্গে চিৎকার করে উঠল 3 মাস্কেটিয়ার। আপনারা শুনছিলেন 3 মাস্কেটিয়ার। শেষ হলো 3য় পর্ব। ধন্যবাদ।